ইতিহাসের পাঠক কিংবা গত ১০০ বছরের ইতিহাস নিয়ে নির্মিত তুর্কি সিরিজের দর্শকরা মনে করে থাকেন মুস্তফা কামাল, যাকে আধুনিক তুরস্কের জনক ও আতাতুর্ক অর্থাৎ তুর্কি জাতির পিতা মনে করা হয়। এই কামাল সম্ভবত আসলেই তুর্কিদের ইতিহাসের অনেক বড় কোনো বীর, অথবা বলা যায় সত্যিকার অর্থেই সে আধুনিক তুরস্কের জনক। আর যারা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারণা রাখেন, তাদের চিন্তা হচ্ছে কামাল হয়তো শুরুর দিকে উন্নত চরিত্রের অধিকারী একজন দেশপ্রেমিক ছিল, কিন্তু খলিফা ওয়াহিদউদ্দিন খানের অদূরদর্শী সিদ্ধান্তই তাকে খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য করেছিল। যারা এমন কিছু ভেবে বসে আছেন, আমাদের ধারাবাহিক আয়োজন ইতিহাসের অজানা অধ্যায়ের আজকের এপিসোড তাদের জন্যই। ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে মুস্তফা কামাল শুরু থেকেই অসৎ চরিত্র এবং ভ্রান্ত চিন্তাধারার লোক ছিল। ইতিহাসের চরম বিতর্কিত যেসব চরিত্র আছে, মুস্তফা কামাল তাদেরই একজন। এক শ্রেণী তাকে তুর্কিদের মহাবীর বা মুক্তিদাতা মনে করে, তো আরেক শ্রেণী তাকে ইসলামের নিকৃষ্ট শত্রু ও ইয়াহুদিদের মানস সন্তান বিবেচনা করে। আজকের এই ভিডিওতে আমরা ঐতিহাসিক দলিল, দস্তাবেজ ও মজবুত তথ্য প্রমাণের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে তার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। মুস্তফা কামাল 1881 খ্রিস্টাব্দে চালনিকে জন্মগ্রহণ করে। ডক্টর রিজানুরের ভাষ্য থেকে জানা যায়, সে চালনিকের জুবাইদা নামের অসৎ চরিত্রের এক মহিলার অবৈধ সন্তান ছিল। পরবর্তী সময়ে সেই মহিলা আলী রিজা এফেন্দি নামের এক উসমানী সেনাকে বিয়ে করে মুস্তফা কামালকে তার সন্তান বলে চালিয়ে দেয়। ডক্টর রিজানুর আরও বলেন, মুস্তফা কামালের গায়ের রং, মাথার উপরের অংশের গড়ন ও নীল চোখ দেখার পর তার পিতামাতা যে তুর্কি, এটা মেনে নেওয়া বেশ মুশকিল হয়ে যায়। মুস্তফা কামাল সব সময় তার পিতামাতা সম্পর্কে কিছু বলতে গড়িমসি করত। তাদের সম্পর্কে সর্বোচ্চ এটুকু বলতো, আরে কত কিছুতে জিজ্ঞেস করো তোমরা, আমিও অন্য আর 10 জনের মতোই জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। আমার জন্ম নিয়ে যে যা কিছুই বলুক, তারপরও কিন্তু আমি একজন তুর্কি। আলী রিজা এফেন্দির মৃত্যুর পর 35 বছর বয়সী জুবাইদা আবারও বিয়ের পিঁড়িতে বসে। এবার সে রোডসের এক বিত্তশালীকে বিয়ে করে। মুস্তফা কামালের বয়স তখন 8 বছর হবে। সে তার মায়ের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকেই সে তার ফুফুর কাছে থাকতে শুরু করে এবং চালনিকের কোনো এক সামরিক বিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। আর্মস্ট্রং লেখেন, শিক্ষাজীবনে মোস্তফা কামাল ম্যাকেডোনিয়ার কিছু খ্রিস্টান পাদ্রির কাছে বসবাস করতে শুরু করে। তাদের কাছ থেকেই সে ফরাসি ভাষা শেখে। এরপর সে ভলতেয়ার, জন জাক রুসো, ভিক্টর হুগো প্রমুখ ফরাসি দার্শনিকের বইপত্র পড়তে শুরু করে। এদের বই উসমানী সালতানাতে নিষিদ্ধ ছিল। কাব্য ও সাহিত্যে মুস্তফা কামালের হাত ভালোই ছিল বলা যায়, আর তার বাগ্মিতাও ছিল অসাধারণ। তুর্কি জাতীয়তাবাদ ও মাতৃভূমি নিয়ে সে অনলবর্ষী সব বক্তব্য দিত এবং কবিতাও আবৃত্তি করত। 20 বছর বয়সেই সে সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এবং কবিতা আবৃত্তি করে সামরিক বিদ্যালয়ে খ্যাতি লাভ করেছিল। এরপর কামাল ইস্তাম্বুল পাড়ি জমায়। ইস্তাম্বুল গিয়ে সে মদ পান, জুয়া খেলা আর পতিতাদের পিছনে সময় নষ্ট করার মধ্যেই ডুবে থাকত। ইস্তাম্বুলে অবস্থানের দিনগুলোতেই জমিয়তুল ওয়াতানের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে যার পরিচালনা কমিটির সদস্য হওয়ার অপরাধে তাকে কারাগারেও যেতে হয়। আর্মস্ট্রং লেখেন, জমিয়তুল ইত্তেহাদ ওয়াত তারাক্কি বা কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস অর্থাৎ ইয়াং তুর্কদের যে সংগঠন ছিল, সেই সংগঠনটির ফ্রিমেসনও দন্মে ইয়াহুদিদের সঙ্গে গভীর সম্পর্ক রাখত। দন্মে ইয়াহুদিরা অনেক ভয়ঙ্কর ছিল। ইতিহাসের অজানা অধ্যায়ের সামনের কোনো এপিসোডে আমরা তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন মূল আলোচনায় ফেরা যাক। এই ইয়াং তুর্কদের সাংগঠনিক সভা অধিকাংশ সময় ইয়াহুদিদের গোপন আস্তানাগুলোতে অনুষ্ঠিত হতো। ততদিনে কামালের পুরানো বন্ধু ফাতহি ফ্রিমেসনের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছিল। এর চেয়েও বড় কথা, তারা জমিয়তুল ইত্তেহাদকেও ফ্রিমেসনের স্টাইলে পরিচালনা শুরু করেছিল। জমিয়তের দায়িত্বশীলদের তারা ভারী অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করত। জমিয়তের কর্মীরা সব সময় এমন ব্যক্তিদের সন্ধানে থাকত
যাদের রাজনৈতিক কোনো অপরাধের কারণে নির্বাসনের শাস্তি দেওয়া হতো। 1900 খ্রিস্টাব্দে কামাল ইস্তাম্বুল ক্যাডেট কলেজে ভর্তি হয় এবং 4 বছরের ট্রেনিং সম্পূর্ণ করে পদস্থ অফিসারে পরিণত হয়। তাকে শামের জাফা শহরে ফিফত আর্মি কোরের 30 অশ্বারোহী প্লাটুনের অধিনায়ক পদে নিযুক্ত করা হয়, কিন্তু তার পক্ষে জাফায় বেশি দিন থাকা সম্ভব হয়নি। সেখান থেকে পালিয়ে সে মিশর হয়ে আবারও চালনিক চলে যায়। 1907 খ্রিস্টাব্দে উচ্চ পর্যায়ের ট্রেনিং সম্পূর্ণ করে। এরপর তাকে চালনিকে 3rd আর্মি কোরের দায়িত্বশীল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। কিরিট দ্বীপের উপর গ্রিসের সেনাবাহিনী হামলে পড়লে তাদের হটিয়ে দেওয়ার অভিযানে কামালও অংশ নেয়। বিখ্যাত তুর্কি সাংবাদিক নাবিক কামালের সম্পাদনায় প্রকাশিত আল ওয়াতান পত্রিকাটি মোস্তফা কামালের চিন্তাধারায় বেশ প্রভাব ফেলে। এ কারণেই দেখা যায় পরবর্তী সময়ে সেও হুররিয়াত নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে। এরপর জমিয়তুল ইত্তেহাদ ওয়াত তারাক্কিকে দেখে সেও জমিয়তুল ওয়াতান নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। কিছুকাল পর সে নিজের সংগঠনকে জমিয়তুল ইত্তেহাদের সঙ্গে একীভূত করে উচ্চ পদস্থ নেতা হওয়ার চেষ্টা করে, কিন্তু বেচারার পোড়া কপাল, এই চেষ্টায় তাকে ব্যর্থ হতে হয়। কারণ তার তাড়াহুড়ো প্রবণতা এবং আমি নিজেই তো অনেক কিছু, এ ধরনের মনোভাব দলের প্রধান নেতাদের একেবারেই পছন্দ হয়নি। এর সঙ্গে ছিল আবার অতিরিক্ত মদের নেশা আর আয়েশি জীবনযাপন। এসবের কারণে তার মারাত্মক দুর্নাম হয়ে গিয়েছিল। কামালের মধ্যে নেতৃত্ব ও প্রসিদ্ধির লালসা ছিল অনেক বেশি। কখনো কখনো নেশার ঘরে সে রাজা বাদশার মতো হুকুমও জারি করত। একবার তার বন্ধু নুরিকে উদ্দেশ্য করে বলেছিল, কি বলো, আমি তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব নাকি? তার কথা শুনে নুরি হাসতে হাসতে বলে, বন্ধু, আমাকে প্রধানমন্ত্রী বানাবে ভালো কথা, তো তুমি কোন পদটা নেবে শুনি তো? উত্তরে কামাল বলে, আমি সেই পদ নেব যেই পদে বসে কেউ প্রধানমন্ত্রী নিযুক্ত করার মতো ক্ষমতা রাখবে। সুলতান আব্দুল হামিদের শাসনামলের শেষ দিকে নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জমিয়তুল ইত্তেহাদ সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তখন সেই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আনোয়ার পাশা কামালকে লিবিয়ার যুদ্ধে পাঠিয়ে দেন, কিন্তু 2 মাস পর অনুমতি ছাড়াই সে আবারও চালনিক চলে যায়। 1908 খ্রিস্টাব্দে যখন খলিফা আব্দুল হামিদের বিরুদ্ধে সেনা বিদ্রোহ হয় এবং অভিশপ্ত জেনারেল মাহমুদ শওকত পাশা সেনাবাহিনী নিয়ে রাজধানী ইস্তাম্বুলের দিকে রওনা হয়, তখন কামালও সে বাহিনীর একজন দায়িত্বশীল অফিসার ছিল। 1910 খ্রিস্টাব্দে খলিফা মোহাম্মদ রাশাদের শাসনামলে সে আরেকবার চালনিকে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা নিযুক্ত হয়। এ সময়টাতেই সে ফ্রান্স ভ্রমণ করে। 1911 খ্রিস্টাব্দে লিবিয়ার উপর ইতালি আক্রমণ করলে কামাল ইতালির সেনাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, কিন্তু কিছুকাল অতিবাহিত না হতেই সে পালিয়ে ইস্তাম্বুল চলে আসে। সত্যি বলতে পালানোটা যদি কোনো আর্ট হতো, তবে মোস্তফা কামাল সেই আর্টের উস্তাদ হতো। কারচুপি করে মহানায়ক কিংবা তুর্কি জাতির পিতা বনে যাওয়ার আগ পর্যন্ত মোস্তফা কামালের জীবন ছিল ব্যর্থতার ইতিহাসে ভরা। যেমন বলকান যুদ্ধেও সে অংশগ্রহণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়ে সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়। এরপর তাকে বুলগেরিয়ায় উসমানী রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু ইতিহাস বলে তার অধিকাংশ সময় মদের পানশালাতেই কেটে যেত। এর কিছুকাল পর তাকে গ্যালিপলি দ্বীপের পর্যবেক্ষক বানিয়ে পাঠানো হয়। দ্বিতীয় বলকান যুদ্ধে সেনাপ্রধানের নির্দেশের আগেই সে বিরোধীদের উপর আক্রমণ করে আবারও পরাজয়ের ইতিহাস রচনা করে। সবসময়ের মতো এবারও তাকে যুদ্ধের ময়দান থেকে পালাতে হয়। এরপর তাকে সোফিয়ায় সাধারণ এক পদে নিযুক্ত করা হয়। তখনও কার্যতভাবে কিছুটা হলেও শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা খলিফার ছিল, যদিও সাম্রাজ্যের পরিচালনা ভার এক ট্রায়াঙ্গেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর সেই ট্রায়াঙ্গেল তালাত পাশা, আনোয়ার পাশা ও জামাল পাশার সমন্বয়ে গঠিত হয়েছিল। তালাত পাশা প্রধানমন্ত্রী, আনোয়ার পাশা প্রতিরক্ষামন্ত্রী আর জামাল পাশা নৌপ্রধান ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে কামাল তখন আনোয়ার পাশার কাছে অনুরোধ করে তাকে যেন গুরুত্বপূর্ণ কোনো যুদ্ধে পাঠানো হয়। আনোয়ার পাশা তার উপর আস্থাশীল ছিলেন না ঠিক, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দারদানেলস, গেলিপলি, দিয়ারে বাকির, মক্কা মদিনা ও শামের বিভিন্ন যুদ্ধের দায়িত্ব দেন। গেলিপলি দ্বীপের যুদ্ধক্ষেত্রে কামাল প্রথমবারের মতো ভালো কিছু করে দেখায়। তার মোকাবেলায় ইউরোপীয় শক্তিগুলো পিছপা হতে বাধ্য হয়। এতে তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়। 16তম আর্মি কোর কমান্ডার হিসাবে দায়িত্ব লাভ করে। পদোন্নতি লাভের পর সে আবারও আরামায়েশে মজে যায়। 1916 খ্রিস্টাব্দে তাকে 2nd আর্মি কোরের সহকারী বানিয়ে দেওয়া হয়। তখনই মূলত সে পাশা উপাধি লাভ করে।
যা কেবল উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য বিশেষায়িত ছিল। 2 বছর অতিবাহিত না হতেই তাকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ভারপ্রাপ্ত বাহিনী প্রধানের দায়িত্বে নিযুক্ত করা হয়। এরপর তাকে ব্রিটিশদের মোকাবেলায় মদিনার প্রতিরক্ষার জন্য ফুয়াদ পাশার নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে হেজাজ পাঠানো হয়। সময়টা ছিল খুবই সংকটাপন্ন। ব্রিটিশদের কাছে উসমানীদের পরাজয়ের আলামত সুস্পষ্ট হয়ে গিয়েছিল। উচ্চপদস্থ নেতারা তখন ওসমানী সালতানাতের মূল ভূখণ্ড রক্ষা করাকেই নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য বানাতে বাধ্য হন। এই লক্ষ্য বাস্তবায়ন করতে বাকি সেনাদের পেছনে সরিয়ে এনে উসমানী ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা জরুরি ছিল। এখন সবার সামনে প্রশ্ন একটাই, কোন কোন জায়গা থেকে সেনাদের সরিয়ে নেবে আর কিভাবে নেবে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমানো যায়। মক্কার শরীফ হুসাইন পাশার বিদ্রোহের পর হিজাজের প্রতিরক্ষার বিষয়টা অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ রূপ ধারণ করেছিল। খলিফা রাশাদ হিজাজের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো অবহেলা বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দেন। মন্ত্রিসভার সবাইকে তিনি এও জানিয়ে দেন, যদি হেজাজ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয় তাহলে তিনি খিলাফতের মসনাদ ছেড়ে দেবেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে প্রতিরক্ষামন্ত্রী আনোয়ার পাশা নিজে দামেস্ক চলে যান, যাতে তিনি নিজেই হেজাজের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারেন। ফুয়াদ পাশাও মক্কা মদিনার প্রতিরক্ষাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেন, কিন্তু কামালের ইচ্ছা ছিল হেজাজ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা। এ কারণেই মূলত সে হেজাজের প্রতিরক্ষা যুদ্ধে বিশেষ কোনো আগ্রহ বা তৎপরতা দেখায়নি। এরপর মুস্তফা কামালকে উসমানী সেনাবাহিনীর 7ম আর্মি কোরের কমান্ডার নিযুক্ত করে সেই সময়কার শাম আর আজকের সিরিয়ায় পাঠানো হয়। ততদিনে শামের ভূখণ্ড থেকেও উসমানী সেনাদের প্রত্যাহার করে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। মুস্তফা কামালকে দায়িত্ব দেওয়া হয় সে যেন শামে অবস্থান করা উসমানী সেনাদের নিরাপদে বের করে নিয়ে আসে। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ইসমাত আনুনু, ফুয়াদ পাশা ও জার্মান কমান্ডার জেনারেল ভন সেন্ডার্স প্রমুখ সিনিয়র পাশা ও কমান্ডাররা। কামাল শামে পৌঁছে সব বাহিনীর যাবতীয় পরিচালনা ভার নিজের হাতে নিয়ে নেয়। তারপর গোপনে ব্রিটিশ জেনারেলের সঙ্গে যোগাযোগ করে দর কষাকষি শুরু করে। জার্মান কমান্ডার ভন সেন্ডার্স কামালের এই গাদ্দারির বিষয়টা আঁচ করতে পারেন। শঙ্কিত হয়ে পালিয়ে তিনি সোজা জার্মান চলে যান। মুস্তফা কামাল যখন গোপনে ব্রিটিশ জেনারেলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল, পশ্চিমা রাজনীতির ঝানু খেলোয়াড়রা তখনই তাকে স্বার্থ হাসিলে নিজেদের জন্য উপকারী হবে বলে ধরে নেয় এবং খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করে। মুস্তফা কামালও তাদের বশে চলে আসে, কিন্তু বাহিনীতে উল্লেখযোগ্য সমর্থক না থাকার কারণে ব্রিটিশদের সেই পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয়, মুস্তফা কামাল ও ব্রিটিশ জেনারেলদের মধ্যকার গোপন এই সম্পর্ক শামে অবস্থানরত উসমানী সেনাদের জন্য খুবই ভয়াবহ পরিণাম ডেকে আনে। প্রায় 1 লাখের মতো উসমানী সেনা অস্ত্র সমর্পণ করে ব্রিটিশদের কাছে বন্দিত বরণ করে, আর হাজারো সেনা দুরুজ মিলিশিয়া এবং আর্মেনীয় খ্রিস্টান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লাগাতার গেরিলা হামলায় শহীদ হন। উসমানী সেনাদের এই পশ্চাদপসরণ শুরু হয় 20 সেপ্টেম্বর 1918 থেকে। বেঁচে যাওয়া সেনারা অত্যন্ত করুণ ও বিধ্বস্ত অবস্থায় কামালের সঙ্গে ইস্তাম্বুল ফিরতে সক্ষম হয়। এরপর থেকে কামাল সব সময় ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে থাকে। ব্যক্তিগত জীবনে সে যে আমোদপ্রিয়, মদের নেশায় বুঁদ হয়ে থাকা এক অসৎ চরিত্রের লোক ছাড়া আর কিছুই ছিল না। ইসলামী শরীয়ত ও সভ্যতার ব্যাপারে সে চরম বিতৃষ্ণ ছিল। এজন্যই ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো তুর্কির ইসলামী পরিচয় ও মূল্যবোধ মিটিয়ে দেওয়ার মিশনের জন্য তাকেই বেছে নেয়। তখন থেকেই মূলত কামাল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ও ইয়াহুদি গণমাধ্যমের পৃষ্ঠপোষকতা লাভ করতে শুরু করে। ইয়াহুদি প্রচার মাধ্যমগুলো তার পরিচিতি ও প্রশংসা এমনভাবে ছড়িয়ে দিতে থাকে যে পুরো মুসলিম বিশ্ব তাকে যোগ্য, বিচক্ষণ ও দূরদর্শী নেতা ভাবতে শুরু করে। সেই দিনগুলোতে খলিফা রাশাদ পরকালের পথে পাড়ি জমিয়েছিলেন। নতুন খলিফা ওয়াহিদুদ্দিন খিলাফতের মসনদে বসে যুদ্ধবন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের আগে জমিয়তুল ইত্তেহাদের প্রতিষ্ঠিত সরকার ভেঙে দেন। আনোয়ার পাশা, তালাত পাশা ও জামাল পাশা ট্রায়াঙ্গেল সহ জমিয়তুল ইত্তেহাদের সকল মন্ত্রীদের পদচ্যুত করেন, যাদের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে উসমানী সালতানাত প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ভেঙে খান হয়ে গিয়েছিল। 12ই নভেম্বর 1918 উসমানীরা বাধ্য হয়ে যুদ্ধবন্ধের চুক্তিপত্রে স্বাক্ষর করে।
যুদ্ধে পরাজয় এবং পদচ্যুত হওয়ার কারণে তালাত পাশা, আনোয়ার পাশা ও জামাল পাশার মান-সম্মান ধূলিসাৎ হয়ে যায়। তুর্কির পরিস্থিতি সম্পূর্ণভাবে তাদের প্রতিকূলে চলে যায়। যুদ্ধবন্ধের দুদিন পর এই 3 নেতা গোপনে জার্মান চলে যান, যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সেখানে নিরাপদে অবস্থান করতে পারেন। নিয়তির নির্মমতা দেখুন, তাদের আর কখনো তুর্কি ফেরার সুযোগ হয়নি। তালাত পাশা বার্লিনে আত্মীয়দের হাতে নিহত হন। জামাল পাশা আফগানিস্তানের শাসক শাহ আমানুল্লাহ খানের দরবারে আশ্রয় পান এবং বেশ কিছু সময় আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্বও পালন করেন। এরপর তিনি রাশিয়া হয়ে তুর্কির পথ ধরেন, কিন্তু দারিদ্র্যের কশাঘাতে তিনি পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি থাকলো আনোয়ার পাশার কথা। তিনি একটি নতুন স্বাধীন তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে তুর্কিস্তান চলে যান। সেখানে সাম্রাজ্যবাদী রুশ পরাশক্তির বিরুদ্ধে লড়তে লড়তে শাহাদতের অমীয় সুধা পান করেন। সত্যি বলতে এই আশঙ্কা মোটেই উড়িয়ে দেওয়া যায় না যে তুর্কি নেতৃত্বের এই ট্রায়াঙ্গেলের জন্য তুর্কিতে থাকা অসম্ভব হয়নি, বরং অসম্ভব করে দেওয়া হয়েছিল। আর তার পেছনের উদ্দেশ্য ছিল কামাল পাশাকে ধীরে ধীরে নেতৃত্বের শীর্ষে নিয়ে আসা, যার হাতে শুধুমাত্র তুর্কি থেকে খিলাফতের বিলুপ্তই নয়, বরং ইসলামী সভ্যতা ও মূল্যবোধের কবর রচনা করাও পশ্চিমাদের উদ্দেশ্য ছিল। যদি তালাত পাশা, আনোয়ার পাশা ও জামাল পাশা নেতৃত্বের আসনে থাকতেন, তাহলে কখনো তারা খিলাফত বিলুপ্ত করার মতো ভয়াবহ ও জঘন্য কাজে সায় দিতেন না। এর চেয়েও বড় কথা হচ্ছে, তাদের মতো দক্ষ রাজনীতিবিদ ও নেতারা উপস্থিত থাকলে কামালের পক্ষে নেতৃত্বের আসন পর্যন্ত আসাও সম্ভব হতো না। এটা ঠিক যে ইয়াং তুর্কদের এই 3 নেতা তুর্কিদের অপূরণীয় ক্ষতি করেছিলেন, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে ইউরোপীয় পরাশক্তি এবং ইয়াহুদি নেতৃবৃন্দ তাদের রাজনীতিতে মোটেই সন্তুষ্ট ছিল না, কারণ তারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক ছিলেন। সবচেয়ে বড় কথা, কখনো কখনো তাদের মধ্যে ইসলামী মূল্যবোধও প্রবলভাবে কাজ করত। তারা পশ্চিমা দর্শন ও সভ্যতাকে পছন্দ করতেন এবং পশ্চিমাদের সঙ্গে ভাবও রক্ষা করতে চাইতেন, কিন্তু তারা কখনোই পশ্চিমাদের সামনে নত হয়ে তুর্কি জাতির স্বার্থ নিয়ে সওদাবাজিতে মেতে ওঠার পক্ষপাতী ছিলেন না। আনোয়ার পাশা ও জামাল পাশা সালতানাতের 1 ইঞ্চি ভূমির উপরও অন্য কারো দখল বরদাস্ত করতে পারতেন না, যা লিবিয়া, বলকান, আর্মেনিয়া ও রাশিয়ার বিরুদ্ধে তাদের কুরবানির ঘটনাবলী থেকেই সুস্পষ্টভাবে বোঝা যায়। জমিয়তুল ইত্তেহাদ বা ইয়াং তুর্কদের মধ্যে এমন নেতাদের সংখ্যা অনেক ছিল, যারা ইসলাম বিদ্বেষী যেমন ছিল না খিলাফত বিলুপ্ত করার পক্ষেও। তারা তো বরং খিলাফতকে তুর্কির জন্য গৌরব মনে করত। পশ্চিমাদের সঙ্গে তাদের সম্পর্ক পাঁচাটা গোলাম জাতির স্বার্থ নিয়ে সওদাবাজি করা গাদ্দার কিংবা অন্ধবিশ্বাসের ছিল না, বরং এই সম্পর্ক ছিল রাজনীতির স্বার্থকেন্দ্রিক। তাই পশ্চিমারাও তাদের বিশ্বস্ত সেবক মনে করত না। তারা ভালো করেই জানত, এই নেতাদের সঙ্গে মিলেমিশে উসমানীদের ভূ রাজনীতিতে নিজেদের ইচ্ছে মতো হস্তক্ষেপ করা যাবে না। শুরু থেকেই উসমানীদের ক্ষেত্রে তাদের পলিসি ছিল ভয়ঙ্কর। সবসময় তাদের প্রচেষ্টা ছিল রাজনৈতিকভাবে প্রতারণার আশ্রয় নেওয়া এবং অভ্যন্তরীণ ঝামেলা ও যুদ্ধবিদ্রোহের মাধ্যমে উসমানীদের এতটা দুর্বল করে দেওয়া, যতটা দুর্বল করলে উসমানীরা সহজেই পশ্চিমাদের সব দাবি মেনে নিতে বাধ্য হয়। তারা সব সময় নিজেদের দাবি দেওয়ার মাধ্যমে শুধু উসমানীদের রাজনৈতিক প্রভাব ও সামরিক শক্তি নিঃশেষ করতে চাইত না, বরং তুর্কি থেকে তারা ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার স্বপ্ন দেখত। আর নিজেদের এসব স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা সবসময় এমন সেবক খুঁজে বেড়াত যাদের মাধ্যমে সব কাজে সহজে সম্পাদন করা যায়। যতদিন উসমানীদের শক্তি ও সাহস ছিল, ততদিন ইয়াং তুর্কদের সংস্কার প্রিয় নেতারা নেতৃত্বে থাকার পরও পশ্চিমারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারেনি। বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা উসমানী সালতানাতের সামরিক শক্তি নিঃশেষ করে দিয়ে উসমানীদের অক্ষম বানিয়ে দেয়। এরই মাধ্যমে তাদের প্রথম লক্ষ্য বাস্তবায়িত হয়। এরপর তারা নিজেদের আসল লক্ষ্য অর্থাৎ তুর্কি থেকে ইসলামী সভ্যতা ও মূল্যবোধ বিলীন করার দিকে এগোতে শুরু করে। জমিয়তুল ইত্তেহাদের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের মধ্যে এমন লোকেরও অভাব ছিল না, যারা শুধু সংস্কারপন্থী ও জাতীয়তাবাদের পূজারী ছিল না, বরং ইসলামকে তারা সেকেলে জীবন ব্যবস্থা আর খিলাফতকে উন্নতি ও অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা মনে করত। অন্যদিকে পশ্চিমারা তাদের মধ্যেই এমন কাউকে খুঁজছিল যে তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। শেষ পর্যন্ত তারা মুস্তফা কামালকে পেয়ে যায়। আর এটা নিশ্চিত হতে পারে যে
মুসলিম বিশ্বের বিরোধিতার পরোয়া না করে কামালই তাদের এজেন্ডা বাস্তবায়ন করে দেখাতে পারবে। ক্ষমতাধর 3 মন্ত্রীর পদচ্যুতি এবং দেশ ছাড়ার পর জমিয়তুল ইত্তেহাদের দ্বিতীয় সারির নেতারা সামনে জায়গা পেয়ে যায়, যাদের মধ্যে কামাল পাশা কিছু যুদ্ধে সফলতা এবং পশ্চিমা প্রচার মাধ্যমগুলোর বদৌলতে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তাও অর্জন করতে সক্ষম হয়। আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, খলিফা ওয়াহিদুদ্দিন যখন শাহজাদা তথা খিলাফতের উত্তরাধিকারী ছিলেন এবং কামালকে সঙ্গে নিয়ে বার্লিন সফরে গিয়েছিলেন, তখন থেকেই সে খলিফার আস্থাভাজন হয়ে ওঠে। কামাল সেই পুরানো সম্পর্ক কাজে লাগিয়ে প্রতিরক্ষামন্ত্রী হওয়ার চেষ্টা করে, কিন্তু পোড়া কপাল, এই অভিশপ্ত ইয়াহুদিকে আবারও ব্যর্থ হতে হয়। এরপর সে খলিফা ওয়াহিদুদ্দিনের মেয়ে শাহজাদি সাবিয়া খাতুনকে বিয়ে করে নিজের মর্যাদা বাড়াতে চায়, কিন্তু এতেও তাকে ব্যর্থ হতে হয়। খলিফা তার বিয়ের প্রস্তাব গ্রহণ করেননি। শেষ পর্যন্ত মুস্তফা কামাল বিরোধী দল জমিয়তুল হুররিয়া বা হুররিয়াত পার্টিকে সঙ্গে মিলিয়ে নিজের রাজনৈতিক পদ বাড়াতে চায়, কিন্তু এতেও এই অভিশপ্ত ইয়াহুদিকে ব্যর্থ হতে হয়। এরপর এক ব্রিটিশ জেনারেলের সুপারিশের কারণে তার ভাগ্য খুলে যায়। ব্রিটিশ জেনারেল এডমুন্ড এনভি ইস্তাম্বুল এসে খলিফার কাছে কামালের উপর নিজেদের আস্থা প্রকাশ করেন আর প্রস্তাব দেন মসুলের স্পর্শকাতর অঞ্চলগুলোতে নিযুক্ত ৬ষ্ঠ আর্মি কোরের কমান্ডার যেন কামালকে বানানো হয়। এটা ছিল ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। খলিফা মুস্তফা কামালকে আনাতোলিয়া পাঠিয়ে তার মাধ্যমে একটি লোক দেখানো বিদ্রোহ করানোর পরিকল্পনা করেছিলেন। এর পেছনে খলিফার উদ্দেশ্য ছিল পশ্চিমাদের সঙ্গে করা চুক্তির কবল থেকে মুক্ত হয়ে যাওয়া। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, খলিফার এই ভুল রাজনৈতিক চাল পশ্চিমাদের কাজ আরও সহজ করে দেয় এবং তিনি কামালকে দিয়ে আনাতোলিয়ায় যে লোক দেখানো বিদ্রোহ সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা লোক দেখানো নয়, বরং বাস্তব এক বিদ্রোহী সরকারে পরিণত হয়। পশ্চিমা শক্তিগুলো পেছন থেকে এই সরকারকে মদদ জোগাতে শুরু করে। শেষ পর্যন্ত এই সরকারই প্রসারিত হয়ে ইস্তাম্বুলের খিলাফতকে নিজের অধীন বানিয়ে ফেলে। খলিফা ওয়াহিদুদ্দিনকে ক্ষমতাচ্যুত করে তার স্থানে দ্বিতীয় আব্দুল মাজিদকে এই শর্তে মসনদে বসায় যে সরকারি কাজকর্মে তার কোনো প্রকার কর্তৃত্ব থাকবে না। এর কিছুদিন পর এই প্রথাগত খিলাফতকেও বিলুপ্ত করে দেওয়া হয় এবং সাংবিধানিকভাবে সেকুলারিজম প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ একটা সময় তুর্কি জনতা মুস্তফা কামালকে নিজেদের ত্রাতা ও জাতির পিতা ভেবে এসেছিল, কিন্তু আড়ালে থেকে যাওয়া ইতিহাস যখন সামনে এসে যায়, বাতাসে উড়ে যাওয়া বালির মতো কামালের উপর থেকেও ইসলামপন্থী তুর্কিদের আস্থা হারিয়ে যায়। এরই মধ্যে আদনান মেন্তারেজ, নাজমুদ্দিন এরবাকান ও রেজেপ তাইয়েব এরদোয়ানদের মতো ইসলামপন্থী নেতাদের উত্থান হতে থাকে। তুর্কিতে আবারও মসজিদ ও খানকা বাড়তে থাকে। ইসলামী বিদ্যালয় ও মক্তব প্রতিষ্ঠা শুরু হয়। ইসলামপন্থীদের এই কাফেলা দীর্ঘ হতে থাকে। তুর্কিরা আবারও ইসলামকে ভালোবাসতে শুরু করে। পৃথিবী আবারও তুর্কিদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে।